সুরজিৎদা, গুড ইভিনিং, কেমন আছেন? গুড ইভিনিং, ভালো আছি। গরমে ভালোই আছি। অন্যদের মতো আচ্ছা আমিও জব্বস আছি। আচ্ছা আচ্ছা, বলছি আপনার আমাদের কিন্তু চ্যানেলে খুব ভালো ভিউয়ার্স হচ্ছে এবং যে কারণেই থ্যাংক সবাই ইউ সো চাইছে মাচ। যে আপনি আমাদের চ্যানেলে দিন ইন্টারভিউ মাঝে মাঝেই, যেরকম ভাবে দিচ্ছেন আর কি, এইভাবেই চাইছে ধন্যবাদ সবাই। ধন্যবাদ ধন্যবাদ। সুরজিৎদা, আজকে খুব বাস্তব কিছু প্রশ্ন আপনাকে করব, যেটা মানে আপনি যেহেতু বিজেপিতে অ্যাক্টিভলি কাজ করেন, অ্যাক্টিভলি আছেন এবং বিভিন্ন প্রচারে আপনি গেছেন, তো সেই কারণেই আপনাকে বলার সাহস পাচ্ছি এবং আপনার সাথে আমাদের যেহেতু ভালো রিলেশন আছে, আমরা একটা কোটেশন আমরা মানে আমাদের যে ট্যাগ লাইন সেটাতে আমরা বলে থাকি যে আমরা সাদাকে সাদা কালোকে কালো বলতে ভয় পাই না। এটাই হওয়া তো উচিত। হ্যাঁ, তো সুরজিৎদা, যেটা মানে বাংলা জুড়ে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা বারবার দেখছি বাংলার মানুষকে কিন্তু মানে বাংলার মানুষের যে আওয়াজ সেটা শোনা হচ্ছে না কোনো না কোনোভাবে। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিই, মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সবাই চাইছিল যে তিনি যাতে আইনমন্ত্রী বা একটা মন্ত্রিত্ব অন্তত পাক পশ্চিমবঙ্গ থেকে, পূর্ণমন্ত্রী। ধন্যবাদ। সেখানে তাকে করা হলো না, তার জায়গায় উল্টে দুজনকে হাফ মন্ত্রী করা হলো এবং সেই নিয়ে ঠাকুর এবং সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার এবং সেই নিয়ে বিরোধীরাও অনেক কিছু বলছেন এবং বাংলার মানুষ কিন্তু চাইছে এই যে জঞ্জালটা তৈরি হয়েছে এটা থেকে বেরোতে, কিন্তু সেই আওয়াজটা কি পৌঁছচ্ছে না, নাকি কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে? আপনার প্রতিক্রিয়া কি? আমার একটাই বক্তব্য, মানুষকে আমি পরিষ্কারভাবে সবসময় একটাই কথা বলি, যে বাংলার মানুষ হয়তো বিজেপিকে চাইছে, কিন্তু বিজেপি হয়তো সেইভাবে প্রকাশ করছে না। সেটাই হতো একটা প্রকৃতির নিয়ম। কি যেটাই আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি একটা কথা পরিষ্কারভাবে আজকে বলছি তোমাকে, যে আজকে পশ্চিমবঙ্গের বাইরে প্রত্যেকটা রাজ্য যেরকম উঠে এসেছে, যেমন উড়িষ্যা গভর্নমেন্ট ফর্ম করছে, অন্ধ্রপ্রদেশ, প্রত্যেকটা স্টেটে আজকে বিজেপি প্রবলভাবে উঠে এসছে, কিন্তু মানুষ সেভাবে সাড়া দিচ্ছে না বা মানুষকে বিজেপি সাড়া দিচ্ছে না। এটা অন্যভাবে ভাবছি। এটার একটাই কারণ হচ্ছে মানুষ গত 12-13 বছর ধরে মমতা ব্যানার্জির অধীনে যেরকম করে থাকছে না, মানুষ ভাবছে গয়ান গচ্ছাম একটা কথা বলে না, ঠিক আছে চলতে হয় চলুক, মমতা থাকতে হয় থাকুক। সেটা মানুষ কিছুতেই আমাদেরকে কেন নিচ্ছে না, কেন কে জানে। সেই জন্য হয়তো আমাদের মানুষের প্রতি আমাদের হয়তো একটা এটা কেমন একটা ভাব চলে এসছে যে কি এত বিজেপি আমরা লড়ছি, কড়াই করছি, কিন্তু মানুষ কেন আমাদের দিকে সায় দিচ্ছে না। আজকে একটা ব্যাপার হচ্ছে যে মমতা ব্যানার্জিকে আজকে ভাতা দিয়ে মানুষকে পুষে রেখেছে। হ্যাঁ, আমি পরিষ্কার কথা বলছি, ভাতা দিয়ে পুষে রেখেছে, সেই জন্য 1000 টাকা বা 1200 টাকায় মানুষকে মমতা ব্যানার্জি রেখে দিয়েছে। সেই তার ফল আজকে আমরা লোকসভাতে দেখতে পেলাম। সেখানে কি আমাদের কি সত্যি দোষ আছে? আমরা তো মোদিজি যতবার করে এসছে, আমরা প্রচারে গেছি, মানুষ চাইছে আসছে, কিন্তু তার ফলেও মানুষ আবার দেখছি সেই ঘুরে যাচ্ছে সেই মমতার দিকে। মমতা ব্যানার্জি সেই সেটিং করতে, সে কৃতদাসের মতন পুলিশকে লেগিয়ে দিচ্ছে, ইয়ে করতে। সেটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের একটা বলেছি কি জানি, বিজেপি কি আমাদেরকে চাইছে না? নাহলে এইরকম হবে কেন? 18 থেকে আমরা 20-22 খানা ভেবেছিলাম 25 খানা সিট হবে, সেখানে আমাদের নেমে গেল 12। সেবার এটাই ব্যাপার না, সেটা হয়তো মানুষও বা এটা বিজেপি হয়তো ভাবছে যে হ্যাঁ আজকে দুটো মন্ত্রীকে আমরা দুটো প্রতিপক্ষকে পেয়েছি, সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। হয়তো সেটাই গ্যাপ হয়ে যাচ্ছে, যে হয়তো বিশ্বাস পাচ্ছে না বিজেপি যে মানুষকে আমরা এতভাবে সাহায্য করছি, হেল্প করার। হ্যাঁ, প্রত্যেকটা ব্যাপারে নরেন্দ্র মোদীজি আসছেন, জেপি নাড্ডাজি আসছেন, অমিত শাহজি আসছেন, আমরা নিজেরাও প্রচারে যাচ্ছি, সব ব্যাপারে আমরা করছি, তার ফলেও মানুষ কেন আমাদের দিকে সাড়া দিচ্ছে না, সেটাও একটা ভাবনার ব্যাপার। আজকে রাজ্যে মানুষের শিক্ষা, কর্মসংস্কৃতি সবকিছু ধুলোয় মিশে যাচ্ছে। হ্যাঁ, মানুষ এখন কি বলছে, ঠিক আছে যেমন চলতে চলছে, মমতা ব্যানার্জি থাকলে থাকবে, না থাকলে না থাকবে, তার ভাইপো থাকলে থাকবে। কিন্তু সেটা কেন বুঝতে পারছে না মানুষ, যে আমরা চাইছি আসতে আমরা পশ্চিমবঙ্গে নতুনভাবে নতুন সূর্য উদয় করব, কিছুতেই এরা নিতে চাইছে না। সেটাও একটা ব্যাপার। সুরজিৎদা, আমি এইখানে আপনাকে একটু কাটতে চাইছি, এই কারণেই চাইছি, যেটা হচ্ছে যে আপনারা ভাবছেন কিন্তু মানুষও তো আপনাদের কাছ থেকে কিছু ভাবছেন। যেমন ধরুন, আপনার যদি মনে থাকবে, যখন প্রথম মানে 2011-র পর যে লোকসভা নির্বাচনটা হয়েছিল, যেখানে সারদার
ঠিক সেই সময় একদম টাটকা জিনিস ছিল সারদা ইস্যু। সেই সময় রাজনাথ সিং, তারপরে হচ্ছে অমিত শাহ মঞ্চে দাঁড়িয়ে একটা কথা বলেছিল, ভাগ মুকুল ভাগ। এমন কি শুধু তাই নয়, যে বলা হয়েছিল যে দুর্নীতির যে তদন্ত, সেই তদন্ত এমন একটা জায়গায় নিয়ে যাব, একদম তদন্ত খুঁড়ে বের করবো যে অ্যাকচুয়ালি মাতাকে। কিন্তু দেখুন সুরজিৎ দা, আজকে মানুষ তো আশা করেছিল, মানুষ কিন্তু তারপরে ভোট দিয়েছিল আপনাদেরকে, 18খানা আপনারা সিট পেয়েছিলেন লোকসভা নির্বাচনে। কিন্তু তারপরেও মানুষ দেখলো কি, যে টানা এতগুলো বছরে সারদা নিয়ে বা নারদা নিয়ে কোনো কিছু কিন্তু হয়নি। আজকে ধরুন এই যে আপনার এডুকেশনের যে এত বড় কেলেঙ্কারি হয়েছে, এটা তো মানে একদম জলের মতন পরিষ্কার। কোনো তদন্তের কোনো কিছু পাচ্ছে না এই মাথাদেরকে ধরার জন্য, তাদেরকে জেরা করার জন্য। এই জায়গায় কিন্তু বাংলার মানুষ, মানে যেহেতু আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি, বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি বোঝার যে কোথায় কানেকশনটা হচ্ছে না, মানে মানুষ কেন বিজেপিকে নিচ্ছে না বা কোথায় ডিসকানেক্ট হচ্ছে। এই জায়গা থেকে কিন্তু মানুষ বিশ্বাসের যে জায়গাটা, সেটা পাচ্ছে না। আপনি কি একমত হবেন, না আপনার কোনো ভিন্ন মত আছে? কিছুটা মত আছে, আবার কিছুটা ভিন্ন মত আছে। বিশেষ করে আমিও নিজেও একটু একটু এজিটেটেড হয়ে গেছিলাম যে 2024-এর এই ইলেকশনটা আমাদের পক্ষে হওয়া ভালো ছিল, উচিত ছিল, যে 18 থেকে 22খানা সিট। তবু আমি খোলছে পুরোনো কথাই বলছি না, কিছু হয়তো দোষ বিজেপিরও আছে ডেফিনেটলি। এক মাকে তো শীত পালায় না, হ্যাঁ, সেই জন্য পশ্চিম মানুষও হয়তো অ্যাজিটেটেড হয়ে গেছে। কিন্তু আমি আজকের দিনেও দাঁড়িয়ে আমি বললাম 2026-এ মোদিজি কিন্তু নতুন ভাবে পশ্চিমবঙ্গকে ভাবনা চিন্তা শুরু করেছেন। অলরেডি উনি কাল থেকে যখন শপথ নিয়েছেন, হ্যাঁ, তারপর থেকে উনি কিন্তু ভেবে রেখেছেন যে তার মন্ত্রীদের দিয়ে বা এমএলএ এমপিদের নিয়ে বা আমাদেরকে নিয়ে কিভাবে গঠন করবে। আশা করি আর 1 মাসের মধ্যে একটা বড় আমাদের মিটিং হতে চলেছে পশ্চিমবঙ্গেই এতে। সেখানে খুব সুন্দরভাবে হয়তো হবে। আর আমার মনে হয় 2021-এ যে ভুলটা করেছি বা 2024-এও যে ভুলটা করেছি, যে মানুষের সঙ্গে যে গ্যাপটা বেড়ে গেছিল, সেটা হয়তো হবে না। আমার যতদূর ঠাঁই আছে যে 2026টা ঘুরে দাঁড়াবে। আমি আজকের দিনে, আজকে কত তারিখ? আজকে হচ্ছে 10 তারিখ, তো 10 তারিখ, 10ই জুন। আমি হ্যাঁ, আরো 1.5 বছর হয়তো ইলেকশন হবে। আমি আজকের দিনটা তুমি টুকে রেখো, আমি তোমাকে বলছি ফিরে আসবে আরএসএস আর বিজেপি এক হয়ে বাংলার মানুষ আমরা সবাই মিলে ঘুরে বেড়াবো। যদি না ঘোরাতে পারি আমি অত ছেড়ে দেবো রাজনীতি। আজকে এত বড় কথাটা আমি আজকে বললাম তোমাকে। 2026। সুরজিৎদা, আর একটা বিশেষ প্রশ্ন আপনাকে করতে চাইছি, যেটা হচ্ছে আপনি বলছেন যে 2026-এ যদি কিছু না হয় আপনি ছেড়ে দেবেন। এটা একটা তো দিক, আপনি একটা বড় চ্যালেঞ্জের কথা বলছেন, এবং আপনি যে বিজেপিকে কতটা ভালোবাসেন আন্তরিকতার সাথে, সেটা আমরা আপনার সাথে কথা বলে, আমরা আপনার ইন্টারভিউ নিয়েছি বহুবার, আপনার বাড়িতে গেছি, আপনাকে দেখেছি, আপনি কিভাবে বিজেপিকে ভালোবাসেন সেটা আমরা জানি। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আজকে ধরুন মমতা ব্যানার্জি 100-এ 200% চেষ্টা করেছিলেন যে ইন্ডিয়া যে জোটটা, সেই জোট থেকে অ্যাটলিস্ট প্রধানমন্ত্রী হোক। এটা কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি 200% চেষ্টা করেছেন, এবং চেষ্টা করার পর দেখলেন কি বিফল হলো, কারণ ইন্ডিয়া জোটটা সেইভাবে দানা বাঁধলো না, এবং তারা প্রধানমন্ত্রীত্বের দিকে আর ছুটলেন না, তারা প্রধানমন্ত্রীত্বে গেলেন না, তারা ঠিক করলেন যে আমরা বিরোধী আসনেই থাকবো। এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন, বাংলার মানুষের প্রশ্ন যে এখন যে অবস্থায় মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি পড়ে আছে, তাতে এনারা চাইবেন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কোনো একটা সেটিং করতে, যাতে করে এইটা কিন্তু একদম, মানে বাংলার মানুষ, আমরা অনেকের সাথে কথা বলেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, তারা কিন্তু এই কথা বলছে। সেই সেটিংটা কি হবে, নাকি প্রধানমন্ত্রী সত্যি সত্যি এবারে দুর্নীতির বিরুদ্ধে স্টেপ নেবেন? তোমার কথার উপর বেস করে সেটাই বললাম। তুমি আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী যে কথাটা, যে সত্যিকারের স্টেপ নেবেন, হয়তো স্টেপ নেবার সময় হয়ে গেছে। আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে দেখতে থাকো, লেজে গোবরে যদি না হয় মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির ছেলে কিংবা ভাইপো, যদি না হয় আমি আমার কান কেটে ফেলবো, এইটুকু বলতে পারি। প্রধানমন্ত্রী বারে সেই ভুল করবেন না। 2021-এ যে ভুলটা হয়ে গেছে, প্রচুর ঘরে ঘরে
লোক বেপথে বেপথে না, যে হারিয়ে গেছেন নিজের ঘর থেকে। 2000 এবারে পঞ্চায়েত ভোটেও তাই হয়েছে, এবারে লোকসভা ভোটেও তাই হয়েছে। 2026টা কিন্তু নরেন্দ্র মোদীজির কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার। শুধু তাই না, RSS থেকেও আমাদের কাছে খবর আছে, বা মোদিজি একসঙ্গে আমরা খবর দিয়েছি, যে করেই হোক ডবল ইঞ্জিন এবার হতেই হবে 2026-এ, কেন্দ্রে এবং রাজ্যে দুটো জায়গায় যেভাবেই হোক মমতা ব্যানার্জিকে হাঁটিয়ে বা দুর্নীতি থেকে বেরিয়ে আমাদের বিজেপি আসবেই আসবে, নতুন সূর্য উদয় হবে। আমি আগেও বলছি, আজকেও বলছি, 2026-এর অবধি ওয়েট করুন, আরো 1.5 বছর তো হবে। 2026 তো আসতে চলেছে, আর 1-1.5 বছরের মধ্যে কিছু না কিছু হবে। আমি বলছি, দ্বিতীয় ভুল মোদিজি করবেন না, করবেন না, করবেন না। আমি আজকে জোর করে বললাম। আর একটা প্রশ্ন, যেহেতু আপনি বললেন এত জোর করে, সেই জোর থেকেই বলছি, একটা সূত্র দাবি করছে যে যদি ইডি সিবিআই অভিষেক ব্যানার্জিকে শেষ পর্যন্ত অ্যারেস্ট করার জায়গায় পৌঁছে যায়, তাহলে কিন্তু অভিষেক ব্যানার্জি পাল্টি খাবে, মানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন। সেক্ষেত্রে আপনারা কি নেবেন? আমি আগেও বলেছি যে অনেকগুলো কালট্রিট আমাদের বিজেপিতে জয়েন করেছিল, আবার ব্যাক করেছে মমতা ব্যানার্জির দলে। অভিষেক ব্যানার্জি নিজেও আসবে না, ও জানে ওর ক্যারিয়ার শেষ হয়ে যাবে, তাও বিজেপিতে আসবে না, আর আমরাও নেব না। আমাদের পচা আলুর মতন এর আগে একটা কি যেন পার্থ, যার খাটের তলায় প্রচুর টাকা, হ্যাঁ ওই রকম, তারপর অনুব্রত মণ্ডল, প্রত্যেকটাকে ধরেছি। এবার বিজেপি আর সেই ভুল করবে না। বিজেপি এই ঘরে এসব পচা হুম। মালগুলোকে ঢোকাবে না। আমি বাজে কথা একটু বাজেভাবে বাড়তে বললাম, এই পচা মালকে নেবে না। সে মমতা ব্যানার্জির ভাইপো হোক কি মমতা ব্যানার্জির ছেলে হোক, সে নিজেই হয়তো কোনো দল গঠন করতে পারে তৃণমূল ছেড়ে। কেন, তৃণমূলে তো একটাই ব্যাপার আছে, ল্যাম্পপোস্ট হিসেবে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে থাকে। মমতা ব্যানার্জি হুম। চলে গেলে আর কেউ থাকবে না। সেই জন্য হুম। আমার মনে হয় এখানে পাল্টি খেলেও ওখানে নেবে না, কেন পুরো রাজ্যের মানুষ, হ্যাঁ, বিজেপির হুম। মুখের দিকে তাকিয়ে রয়েছে। সুতরাং তাকে মানে অভিষেক ব্যানার্জিকে নেবার জন্য কেউ কোনো তদবিরও করবে না, আর অভিষেক ব্যানার্জি নিজেও আসতে চাইবে না। তার নিজের একটা লজ্জা আছে, যদিও লজ্জা নেই, হ্যাঁ, যদিও লজ্জা নেই, ভাইপো পিছু দুজনেরই লজ্জা নেই। লজ্জা থাকলে তাহলে আর এই করাপশন তো হতো না। একদমই একদমই। আমি আমি সুজিতদা, যেহেতু আপনার সাথে কথা হচ্ছে, একটা ছোট্ট রেফারেন্স দিই। আজকে যদি আপনি আরামবাগ টিভি দেখেন, আমি নাম করেই বলছি, শফিকুল ইসলাম, তিনি পর্যন্ত ফেড আপ হয়ে গেছেন। তিনি বলছেন যে আমরা যেভাবে মানে ভেবেছিলাম, যেভাবে আমরা নিউজ করেছি, একের পর এক নিউজে তুলে ধরার চেষ্টা করেছি, এখানে যদি দলের নেতারা যদি অ্যাটলিস্ট 10% কাজ করতেন, তাহলে এই রেজাল্ট হতো না। এটা কিন্তু আজকে শফিকুল ইসলাম মানে রীতিমতো বলছেন, আর তার চ্যানেলে। কি বলবেন? এই ব্যাপারটা আমি বলতে পারবো না, কেন প্রত্যেকটা নেতার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, যে যার মতো হুম। ট্রাই করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের বেশ কিছু ইয়েতে হচ্ছে, আমি যেটা শুভেন্দু বাবু ভাই বলেছিলেন, যে আমিও এটা বলছি, 56 লাখ হয়তো ভোটের, হ্যাঁ, কারচুপি হয়েছে। তার মধ্যে হুম। পুলিশ কি করেছে, সন্দেশখালী থেকে শুরু করে আরামবাগ সব জায়গাতে পুলিশ ঘরে ঢুকে শাসিয়ে দিয়ে গেছে। ভোট যদি না দাও, হ্যাঁ, হুম। কেন্দ্রীয় বাহিনী 2 দিন পরে চলে যাবে, 19 তারিখের পরে চলে যাবে, তোমাদেরকে কে দেখবে? তার মধ্যে হুম। হচ্ছে মমতা ব্যানার্জির একটা ছোট মাস্টার স্ট্রোকও হয়তো দিয়েছে, 1200 টাকার ভাতা দিয়ে ইয়ে করেছে। অনেক কিছু আমাদের এগেনস্টে গেছে। তার মধ্যে মাইনরিটি ভোটও চলে গেছে 38%। তারাও ভেবেছিল আসবে 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 করতে করতে, তার মধ্যে কিছু ভোট কার্ড কেটেছে হচ্ছে আমাদের সিপিএম। সুতরাং হুম। সবগুলো ওইগুলো মাথায় রেখে ইয়ে করেছি। তবে আমার মনে হয় আগামী দিনে নতুনভাবে বিজেপি গড়ে উঠবে 2026-এ। আমি এখনো বলছি যে অনেকে হয়তো বলছে না না, আমাকেও অনেকে বলছে না 2031-এও তোমরা আসবে না, আপনারা আসবে না। কিন্তু আমার স্থির বিশ্বাস, মোদিজি ওই ভুলটা করবেন না। মোদিজি যতদিন প্রধানমন্ত্রী থাকবেন, তার হুম। পালকে এটা লেখা থাকবে যে মানে পশ্চিমবঙ্গ হচ্ছে আমার ঝুলিতে এসছে। আমি এটা বলে দিলাম আজকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুরজিৎদা আপনাকে। আপনি ভালো থাকবেন, এবং পরে আপনার সাথে অবশ্যই যোগাযোগ করব, থ্যাংক ইউ এবং সো মাচ অবশ্যই আপনি বিশ্বজিৎ, ভালো ভালো থেকো। থাকবেন। হ্যাঁ। গুড উইশেস জানালাম তোমার মিডিয়াকে। সবাই অসংখ্য অসংখ্য দেখুন ধন্যবাদ। শুনুন, সত্যি খুব ভালো কাজ করছে আমাদের মিডিয়া। বিশ্বজিৎ পাল, সম্ভব আবিবার, তাদের পক্ষে অলওয়েজ গুড উইশেস জানাচ্ছি। ওকে, গুড নাইট, গুড নাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।